গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, সেই খবরের দিকে আবারও আমরা নজর রাখছি। জাপানের নারা শহরে গুলিবিদ্ধ হন, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেখতে পাচ্ছেন সেই সময়কার এক্সক্লুসিভ ছবি। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে পড়ে যান, পরপর দুটি তাকে গুলি করা হয় এবং ভোটের আগে এরকম ধরনের ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র। বর্তমানের কি পরিস্থিতি সম্পর্কে আপডেট নেব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। কি জানা যাচ্ছে কিশলয়? একদমই শ্রেয়সী, একদম নজর রাখছি আমরা। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং তিনি এই মুহূর্তে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন এবং ক্রিটিক্যাল অবস্থায় তাকে রাখা হয়েছে হাসপাতালে। চেষ্টা চালানো হচ্ছে, তাকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেই এয়ারলিফট করার ভিজুয়াল আমরা দেখিয়েছি, কিভাবে হেলিকপ্টারের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়েছে। যারা তাকে নিয়ে যায় তাদের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যেই মুহূর্তে তাকে এয়ারলিফট করা হচ্ছিল, শিনজো আবেকে করা হচ্ছিল, হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মুহূর্তে তার কিন্তু কোনো রকম ভাইটাল সাইন্স ছিল না, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস চলার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। এই মুহূর্তে তিনি অত্যন্ত ক্রিটিক্যাল রয়েছেন। তার একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছে। দুবার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি আমরা। একটি গুলি গলায় করা হয়েছে, সেই ছবিও আমরা দেখিয়েছি, কিভাবে তিনি লুটিয়ে পড়েছেন স্টেজের ওপরে। তিনি লুটিয়ে পড়েছেন, একটি স্ট্রিট কর্নার বক্তৃতা রাখছিলেন তিনি নারা শহরে। এর ঠিক আর কিছুদিন পরেই জাপানের যে উচ্চকক্ষ বা আপার হাউস রয়েছে, সেই আপার হাউসে একটি ইলেকশন রয়েছে। সেই ইলেকশন বা নির্বাচনের জন্য তিনি প্রচার করতে গেছিলেন নারা শহরে, যেটি পশ্চিম জাপানে অবস্থিত। সেখানেই তিনি গুলিবিদ্ধ হন। যেটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে যে তাকে হাসপাতালে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক অবস্থায় পাওয়া যাচ্ছে, রাখা হয়েছে এবং চেষ্টা চালাচ্ছেন ডাক্তাররা বিভিন্ন মাধ্যমে, সিপিআর এর মাধ্যমে, ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে তাকে নর্মালসিতে ফিরিয়ে আনার। কিন্তু যে ভাইটাল সাইন্স, অর্থাৎ নর্মাল শ্বাস প্রশ্বাস যেভাবে চলে, যেভাবে হার্টবিট চলে, সেইগুলো এই মুহূর্তে কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে পাওয়া যাচ্ছে না। তোমায় জানিয়ে রাখি শ্রেয়সী, ভারতবর্ষের সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর অত্যন্ত সুমধুর সম্পর্ক ছিল এবং তিনি কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। 2006-07, তারপর 2012 থেকে 2020 তিনি টানা প্রধানমন্ত্রিত্ব সামলেছেন এবং ভারতের সঙ্গে অত্যন্ত সুদৃঢ় এবং সুমধুর সম্পর্ক তিনি রেখেছিলেন। সেই প্রধানমন্ত্রী আজকে সকালবেলা প্রাক্তন প্রধানমন্ত্রী যখন বক্তৃতা রাখছিলেন, তাকে কিন্তু গুলি করা হয় এবং তিনি এই মুহূর্তে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সেই কার্ডিয়াক যে হার্ট অ্যাটাক হয়েছে, তার হৃদযন্ত্রকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন ডাক্তারেরা। অন্যদিকে আততায়ীকেও গ্রেফতার করা হয়েছে। শ্রেয়সী, একদমই কিশলয়, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, একদম ভোটের আগে এই ঘটনা, জাপানের এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব, কি বলবে? একদমই তাই। এবং ভারত বন্ধু হিসাবে শিনজো অ্যাবে পরিচিত ছিলেন। শিনজো অ্যাবে এখনো ভারত বন্ধু হিসাবে শেষ কালকে অবধি উনি যে স্পিচ গুলো দিয়ে গেছেন, বক্তব্যগুলো দিয়েছেন ভোটের আগে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জায়গাতে ভারতের কিন্তু উল্লেখ ছিল। তার কারণ, নির্দিষ্ট কারণ হচ্ছে গোটা এশিয়ার যে মানচিত্রটা, জিওপলিটিক্যাল মানচিত্র, সেই মানচিত্রটাকে বদলের ক্ষেত্রে দাঁড়িয়ে শিনজো অ্যাবের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই যে আজকে কোয়াড সামিট বলে যেটা এখন অত্যন্ত জনপ্রিয়, আমরা মিডিয়া কভারেজ করছি, আমরা দেখিয়েছি যে এর আগেও ভারতের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন বা বিভিন্ন রাষ্ট্র নেতারা যারা গেছেন। এই চারটে দেশের যে সম্পর্ক নিয়ে আমরা বারবার কথা বলি, সেই জায়গা থেকে জাপানের এই প্রধানমন্ত্রীর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের এই প্রধানমন্ত্রী অর্থাৎ শিনজো অ্যাবে বারবার বলেছিলেন যে আমরা আমেরিকান দাদাগিরি নেব না, আমরা আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখবো, কিন্তু আমেরিকা আমাদের মাথায় চড়ে বসতে পারবে না। পাশাপাশি বলেছিলেন চায়নাও কিন্তু আমাদের মাথায় চড়ে বসতে পারবে না। অর্থাৎ ভারতের যে লাইন, ভারত, জাপান, এই দেশগুলো যেগুলো দ্রুত গতিতে উঠে আসছে, অবশ্যই জাপান অনেক এগিয়ে গেছে 1945 সালের পর থেকে। 1945 সালে তুমি জানো যেভাবে হিরোশিমা এবং নাগাসাকি দুই শহরে অ্যাটম বম দিয়ে কার্যত যুদ্ধ শেষ হয় এবং যে যুদ্ধের শেষ বলা চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বলা চলে, এবং সেখান থেকে ভয়ঙ্কর ভাবে আমরা দেখতে পাই যে মানবতার সংকট যেটাকে বলা হয়। জাপান কিন্তু সেই সময় দাঁড়িয়ে, শিনজো অ্যাবে অত্যন্ত তরুণ একজন নেতা ছিলেন সেই সময় দাঁড়িয়ে শিনজো অ্যাবে এবং নেতৃত্বরা ঠিক করেছিলেন যে জাপান কোন রকম ওয়ারফেয়ারে যাবে না। জাপান যে যুদ্ধটা চালাবে তা প্রযুক্তিগত যুদ্ধ চালাবে। জাপান যে যুদ্ধ চালাবে তা দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ চালাবে। অর্থাৎ এখনো ভারত বন্ধু হিসাবে যে কথাগুলো এর আগেও বলেছেন, ভারতে এসেছিলেন কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে আমরা দেখেছি ফটো অবসেশন, আমরা দেখেছি দশাশ্বমেধ
সমেত ঘাটে উনি গেছেন, বেনারসের বিভিন্ন ঘাটে গেছেন এবং তার পাশাপাশি যে মৈত্রীর সম্পর্ক সেটা আরো যাতে সুদৃঢ় হয় তার কথাও তিনি বলেছেন। ইনসিডেন্টালি 2007 সালে যখন শিনজো অ্যাবে এসেছিলেন তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং তার পাশাপাশি সোমনাথ চট্টোপাধ্যায় তখন ছিলেন স্পিকার, লোকসভার স্পিকার। এবং আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সম্পূর্ণা গাঙ্গুলি। সম্পূর্ণা দেবী, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, সবচাইতে প্রথম যে বিষয়টা মাথায় আসছে সেটা হচ্ছে জাপানের আভ্যন্তরীণ নিরাপত্তা। সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর যে লেভেলের সিকিউরিটি থাকা দরকার সেটা একটা বিষয় পরিষ্কার যে সেই লেভেলের সিকিউরিটি ছিল না, সেই কারণে এইভাবে গুলিবিদ্ধ করা হয়েছে। সেকেন্ড যে বিষয়টা মাথায় আসছে আমার অন্তত পক্ষে সেটা হচ্ছে যে এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে যে গুলিবিদ্ধ করলো সে কি আদৌ কোনো সাধারণ জনগণ যিনি শিনজো অ্যাবের পক্ষে কোনো কালেই ছিল না বা তার প্রতি তার কোনো বিতৃষ্ণা আছে, নাকি এটার পেছনে কোনো রাজনৈতিক কনস্পিরেসি বা পলিটিক্যাল কনস্পিরেসি আছে যেখানে অন্য কোনো দলের কোনো ওয়ার্কার বা কোনো গুন্ডা বা কোনো টেররিস্ট, যা যেভাবে আপনারা ব্যাখ্যা করবেন, সে শিনজো অ্যাবেকে মেরেছেন। বিকজ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ইনকামিং প্রাইম মিনিস্টার হয়েছে জাপানের সুগা, তিনি কিন্তু শিনজো অ্যাবের একজন ফলোয়ার এবং শিনজো অ্যাবে কিন্তু বেশ ভালো রকমের প্রচার করেছেন এবং যাতে সুগা প্রধানমন্ত্রী হয় সেই জায়গাতেও কিন্তু শিনজো অ্যাবের একটা মারাত্মক ভূমিকা ছিল তার সাপোর্টে র্যালি বের করে তাকে সব রকমের সাপোর্ট দেবার। তো এই পুরো বিষয়টা কিন্তু একটা ধোঁয়াশা যে এর পেছনে আদৌ কোনো পলিটিক্যাল কনস্পিরেসি আছে কিনা। তো সবকিছু মিলিয়ে যতক্ষণ না একটা প্রপার ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কিছু বলা সত্যি পসিবল হচ্ছে না। একদমই, বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, যে বিষয়গুলো এক্ষুনি সম্পূর্ণ বলছিল যে আদৌ কোনো পলিটিক্যাল কানেকশন আছে কিনা সেটা কিন্তু এখনো সময়ের অপেক্ষা, তবেই জানা যাবে। প্রশ্নগুলো উঠিয়ে দিল, সেই প্রশ্নগুলো এটা প্রিম্যাচিওর এই মুহূর্তে, কিন্তু এই প্রশ্নগুলো উঠবে কারণ কি জাপানের পলিটিক্স ভারতের পলিটিক্সের মতো নয়, এত ভাইব্রেশনস নেই জাপানের পলিটিক্সে, এত রকমের যে ভেদাভেদ, এত রকমের বর্ণ বৈচিত্র্য, এই সমস্ত কিছুর মধ্যে জাপানের পলিটিক্স চলে না। জাপানের পলিটিক্সও অনেকটা কর্পোরেটাইজড ভঙ্গিতে চলে, কিন্তু তার মধ্যেও একটা বড় ল্যাপস কিন্তু উঠে আসতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রীর সিকিউরিটি কতটা ছিল সম্পূর্ণ, এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা যে কথাটা বলছেন যে সিকিউরিটি ল্যাব সারা পৃথিবীতেই এই ধরনের অ্যাসাসিনেশন অ্যাটেম্প যেগুলো হয় সেগুলো সাধারণভাবে জনসভার মধ্যে হয় বা ঘিঞ্জি এলাকার মধ্যে হয়, যখন জননেতা যান বা হাত জোড় করেন, নমস্কার করেন, মালা দেন, মালা নেন বা বক্তব্য রাখেন। আমরা এর আগেও আমেরিকাতে দেখেছি অ্যাসাসিনেশন হয়েছে এভাবেই, গাড়িতে যেতে যেতে আমরা দেখেছি অ্যাসাসিনেশন হয়েছে। আমরা আমাদের দেশে দেখেছি রাজীব গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনিও ছিলেন এবং তিনি যখন তামিলনাড়ুতে গেছিলেন একটি সভায়, সেখানে ফুল এবং ফুল মালা পরাতে গিয়ে একজন আত্মঘাতী বোমারু সে এভাবেই রাজীব গান্ধীকে মেরে ফেলেছিলেন। অ্যাসাসিনেশন অ্যাটেম্প সেটা কার্যকরী হয়েছিল। এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে অ্যাসাসিনেশনের চেষ্টা হয়েছে, দুটো গুলি তুমি ভাবতে পারছো 9 মিটারের মধ্যে চলে এসেছিল একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট কি ছিল সেইটা নিয়েও আমাদের খতিয়ে দেখতে হবে। 9 মিটার অর্থাৎ 10 মিটারও নয়, 9 মিটারের মধ্যে থেকে গুলি চালানো হয়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ বলা যায়, এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালালে সাধারণভাবে যদি ঠিক নিক্ষেপ করা হয়, ঠিক করে তাক করে গুলি চালানো হয়, তাহলে ভাইটাল অর্গান করে বলে ডাক্তারেরা ভাবেন। টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে হৃদয় সরব হয়েছে গোটা বিশ্ব, আপনি কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিনজো অ্যাবের যে ভূমিকা শুধুমাত্র শান্তি প্রক্রিয়া রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে শিনজো অ্যাবে একটি অন্য রকমের ভূমিকা পালন করে, কারণ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের যে ভূমিকা ছিল বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং এশিয়া প্যাসিফিক রিজনে অঞ্চলে, সেই ভূমিকাটাকে পুরোপুরি একেবারে নতুন সার্বিক একটা রূপ দেবার ক্ষেত্রে অনেকটাই সার্থক হয়েছিলেন শিনজো অ্যাবে, যার ফলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক, ভারতের সঙ্গে সুসম্পর্ক এগুলো বজায় রেখেছিলেন। একটা জিনিস আমার মনে হয় প্রসঙ্গটা উল্লেখ করা প্রয়োজন, যে
জাপানের আর্টিকেল 9 অনুযায়ী জাপানের নিরাপত্তা অর্থাৎ বাহ্যিক যে নিরাপত্তা, রাষ্ট্রীয় যে নিরাপত্তা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল এবং এর একটা বিরোধিতার বিভিন্ন সময় উঠেছিল। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও উগ্র জাতীয়তাবাদী যে ধারণাগুলো জাপানের মাটিতে উঠে আসছিল, সেখানে জাপানকে একটি পরিপূরক রাষ্ট্র অর্থাৎ নিজস্ব সেনাবাহিনী গঠন ইত্যাদির জন্য চাপ দেওয়া হয়েছিল। এবং আমার মনে হয় যে যেটাকে আমরা বলি জোন অফ পিস বা ফ্রিডম, সেই জায়গা থেকে জাপানকে সরে আসার জন্য যে যুব সমাজ বা নতুন যে আঙ্গিকে যে ফ্যাকশন গুলো জাপানের মাটিতে উঠে এসেছিল, তারাই এই কার্যটা ঘটিয়েছে। সুতরাং এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা, কারণ জাপান দীর্ঘদিন ধরে তার বন্ধু রাষ্ট্র ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল, বিশেষ করে শিনজো আবে তো বটেই। তার মৃত্যু অত্যন্ত ভারতের পক্ষেও দুর্ভাগ্যজনক। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এবং আপনাদেরকে আরও একবার ছবিগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, শিনজো অ্যাবেকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে, নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ভারতের সঙ্গেও সুসম্পর্ক ছিল, ভারতে এসেছিলেন শিনজো অ্যাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক ছিল তার। নারা শহরে আজকে বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সময় সকাল 8:29 এই ঘটনা ঘটে এবং জাপানি সময় সকাল 11:30 এই ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, দেখতে পাচ্ছেন। আমরা বারংবার দেখাচ্ছি, সার্কেল করে একদম আমরা ছবিটাকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, মাটিতে পড়ে যান, তারপরেই তিনি জ্ঞান হারান, তার হার্ট অ্যাটাক হয় এবং তারপরেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, সংকটজনক অবস্থায় রয়েছে তার। যথেষ্ট পরিমাণে তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বারংবার এবং পরবর্তীকালে পরিস্থিতি কী থাকে সেদিকে আমাদের নজর থাকবে, যে কেমন তার শারীরিক অবস্থা থাকে। এবং ইতিমধ্যেই আততায়ীকে গ্রেপ্তার করেছে জাপানি পুলিশ। গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপানের নারা শহরে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন এই ঘটনা ঘটে। খুব কাছ থেকে, মাত্র 3 মিটার দূরত্ব থেকে পরপর দুটি গুলি এবং দুটি গুলি তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান, সংজ্ঞা হারান, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। গোটা ঘটনায় সিকিউরিটির দিকেই কিন্তু সব থেকে বেশি আঙুল উঠে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই ঘটনাটা সত্যি অপ্রত্যাশিত। আমরা জাপানের যে প্রাক্তন প্রধানমন্ত্রী যার গুলিবিদ্ধ হয়েছেন, আমরা তাকে তার জনপ্রিয়তার সম্বন্ধে শুধু তিনি দেশের মধ্যে এককালে জনপ্রিয় ছিলেন না, বিশ্বব্যাপীও তিনি যথেষ্ট জনপ্রিয় এবং ভারতের ক্ষেত্রে, ভারত জাপান বন্ধুত্বের ক্ষেত্রে শিনজো আবের একটা বড় ভূমিকা আছে। আমরা এটাও জানি যে কোয়াড ফরমেশনের পিছনে তার একটা মতামত এবং তার একটা বড় অবদান থেকে গেছে। কাজে এই শিনজো আবের যে এই ধরনের একটা হঠাৎ আচমকা এই ধরনের আক্রমণ হবে, এতে দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষ করে নিরাপত্তার কথা যেটা আপনার বলছেন, সেটা নিয়ে তো প্রশ্ন উঠছেই। তো আমি যতটুকু দেখলাম, যে আপনাদের চ্যানেলেও দেখলাম এবং অন্যান্য চ্যানেলেও দেখলাম, যে যেভাবে উনি একটা খোলা জায়গাতে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে এবং চারদিকে মানুষ ঘিরে রয়েছেন, কাজে সেখানে কেউ চাইলে আক্রমণ করা, সে কারণটা পরে নয়, নিশ্চয়ই সেখানকার সরকার সেটা জানবার চেষ্টা করবে যে কেন ওই ধরনের আক্রমণ এবং কি কারণে হামলাকারী হামলা করলেন। কিন্তু যেভাবে এই খোলা ভাবে তিনি একটা জায়গাতে বক্তৃতা দিচ্ছিলেন দেখা যাচ্ছিল এবং পিছের দিক থেকে হামলাকারী হামলা করেছেন, তো এটা তো রাষ্ট্র ব্যবস্থার নিরাপত্তা, প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী, এটা নিয়ে একটা প্রশ্ন এসেই যায়। এটা নিয়ে একটা সমস্যা তো দেখাই দিচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং জাপানের রাজনৈতিক যে বলতে পারেন যে চিত্র, এরপরে কি হবে, এই বিষয় নিয়ে কি ধরনের আলোচনা হবে, যেটা আমরা সবাই নিশ্চয় জানার জন্য উন্মুখ হয়ে থাকবো, যে হামলার কারণটা কি কারণে এই ধরনের হামলা হলো, সেটা জানতে আমরা সবাই মুখিয়ে থাকবো। কাজে সব মিলে কিন্তু এখন জাপানের রাজনীতির মধ্যে আমার বলা অপেক্ষা রাখে না, একটা বড় ধরনের ডামাডোল আমরা দেখতে পাবো। একদমই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর এবং সময়ই বলবে যে ঠিক কি ঘটেছিল, কেন ঘটেছিল, সবটাই এই মুহূর্তে একেবারেই
একেবারে কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আপনাদেরকে আবারও আমরা একদম তিনটে উইন্ডো করে দেখাচ্ছি। একদিকে মোদির সঙ্গে শিনজো অ্যাবে তাদের সেই বৈঠকের সেই ফাইল চিত্র, অন্যদিকে গুলিবিদ্ধ শিনজো অ্যাবে সেই মুহূর্তের ছবি, এবং অন্যদিকে আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে সেই আততায়ীর ছবি।